আজকের মধ্যে সবকটা স্টক না মেলাতে পারলে চাকরি যাবে তোমার, বলে দিলাম। আমাদের অফিসের শ্রদ্ধেয় ম্যানেজার পালবাবু কথাগুলো বলে পুরো ফ্লোরের মাঝে হুমকি দিয়ে গেলেন আমায়। ওনার হুকুম তামিল করতে করতে প্রায় রাত 9টা বেজে গেল। অফিস থেকে বেরোতে বেরোতে 9:30। 10টা 20 কল্যাণী প্যাসেঞ্জার ধরে পাড়ায় যখন এসে ঢুকলাম তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। নাগেশদার বকুল বাগান পেরিয়ে তেমাথার মোড়ের কাছে এসেছি এমন সময় অনিন্দর সাথে দেখা। আমাকে দেখেই সে চেঁচিয়ে বলে উঠল, কিরে তথা, এই আজ ফিরতে এত দেরি করলি? এদিকে পাড়ায় তো এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল রে। আমি উৎকণ্ঠার স্বরে জিজ্ঞেস করলাম, কেন রে ভাই, কি হয়েছে? সে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আরে ভাই, এই বিশুদার বাবা কুয়ো থেকে জল তোলার সময় সেখানেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সুযোগটুকু দেননি। রাত বিরেতে এমন একটা কাণ্ড শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। মাঝে মধ্যেই বিশুদার সাথে আমার বাজারে অথবা চায়ের দোকানে দেখা হতো। তাছাড়া ওনার বাবা, যে কিনা পাড়ায় রাঙা জেঠু বলে পরিচিত ছিলেন, তার সাথেও মাঝে সাঝে আমাদের ইয়াংস্টার ক্লাবের জিমে দেখা হতো। ভাবলাম গিয়ে একবার মানুষটাকে দেখে আসি। কিন্তু সেখানে গেলে বাড়ি ফিরতে দেরি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি না ফেরা পর্যন্ত মা না খেয়ে দিয়ে বসে থাকবে। বুঝলাম উপায় নেই, মায়ের সাথে দেখা করে এবং তাকে বলে গেলে কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি বাড়ি এসে মাকে বলে ছুটলাম বিশুদার বাড়ি। কিন্তু সেখানে গিয়ে কেমন একটা খটকা লাগলো। দেখলাম বিশুদার বাড়ির আশেপাশে কেউ নেই। সাধারণত কেউ মারা গেলে তার বাড়ির সামনে বা চারিদিকে ছোটোখাটো একটা জটলা বা ভিড় দেখা যায়। আর রাঙা কাকা বা ওনার ছেলে বিশুদা দুজনেরই পাড়াতে বেশ জনপ্রিয়তা রয়েছে। এক্ষেত্রে ভিড় আরও বেশি করে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে কোনো রকম আলো জ্বলতে দেখা যাচ্ছে না। এমনকি বাড়ির ভেতর থেকেও কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ওনাদের দরজার আশেপাশে কোনো কলিং বেলও নেই। এইসব ক্ষেত্রে বাইরে থেকে চেঁচিয়ে ডাকাটা ঠিক উচিত নয়, কিন্তু কোনো উপায় না পেয়ে সেটাই করতে হলো আমাকে। ওনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার চিৎকার করে ডাকলাম, কিন্তু তাও কাউকে দেখতে পেলাম না। কেউ এসে দরজাও খুলে দিল না। এমন অবস্থায় বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর উপায় নেই। মাথায় হাত ঠেকিয়ে জেঠুকে একটা প্রণাম জানিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। প্রণাম করে সাইকেলে যেই না প্যাডেলে চাপ দিতে যাচ্ছি অমনি আমার মাথায় সপাটে একটা চাটি এসে পড়ল। কে মারলো বুঝে ওঠার আগেই আরেকটা এসে পড়লো সপাটে। চাটির চোটে সাইকেল সমেত রাস্তায় আছড়ে পড়লাম। ওঠার জন্য পেছন ঘুরতেই মাথাটা বাঁই করে ঘুরে গেল। দেখছি যাকে শেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম সাক্ষাৎ তিনি, মানে রাঙা জেঠু আমার সামনে দাঁড়িয়ে আছেন। মনে মনে নিজেকেই প্রশ্ন করলাম, এইসব কিভাবে সম্ভব? মৃত মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়েছে কিভাবে? মাথার ভেতরে সব জট পাকিয়ে যাচ্ছে। আমি প্রায় জ্ঞান হারাতে যাচ্ছি এমন সময় রাঙা জেঠুই আমার কলার ধরে টেনে দাঁড় করিয়ে একটা কড়া ধমক দিলেন, যার ফলে আমি সংজ্ঞাহীন হতে হতে বেঁচে গেলাম। প্রচণ্ড জোরে গলা খাঁকরানি দিয়ে তিনি বলে উঠলেন, হতভাগা কোথাকার,
নতুন এসেছো নাকি এ পাড়ায়? আমার সাথে আড্ডা মারতে, অথচ আমার বাড়িটাই চেনো না। অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে গাধার ডাক ডাকছো কেন? আমি কিন্তু ওনার কথার মানে কিছুই বুঝলাম না। ঘাবড়ে গিয়ে বললাম, "এ- এ- এ- এটাই তো আপনার বাড়ি জেঠু। কিছুদিন আগে তো আমার বাইকে এসে আপনি এখানেই নেমেছিলেন। তাই ভাবলাম আর কি। আমার নির্বুদ্ধিতা আমায় আশ্চর্য করে, কিন্তু বিষয়টা বোঝার আগেই উনি আমার কানটা ধরে বেশ কষে মুলে দিলেন, আর সেই সাথে সাথে বললেন, ওই দেখো, ওই আমার বাড়ি। দেখলাম সামনের মোড়ের মাথায় একটা ছোট্ট একতলা বাড়ির দিকে ওনার আঙুল নির্দেশিত। নিজের নির্বুদ্ধিতার জন্য জিভ কাটলাম এবং দেখলাম জেঠু গজগজ করতে করতে নিজের বাড়ির দিকে চলে যাচ্ছেন। তার কয়েকটা কথাও আমার কানে এলো। এসব মাথা মোটার জন্য মোড়েও শান্তি নেই। মাঝরাতে নাম ধরে চিৎকার করছে, পাড়ায় থাকে অথচ প্রতিবেশীদের বাড়ি চেনে না। অপদার্থ কোথাকার। ওহ, বাঁচা গেল। মারাত্মক অবস্থা হতো আজ। বেঁচে থাকতে ভদ্রলোক এমন খেপচুরিয়াস ছিলেন না। পঞ্চত্ব প্রাপ্তির পরে চরিত্র পুরো বদলে গেছে ওনার। না বাবা, এই চাটি কানমোলা আর দাঁত খিচুনি খাওয়ার পর ওনার বাড়ির দিকে আর গিয়ে কাজ নেই। জয় মা দুর্গা নাম নিয়ে নিজের বাড়ির দিকে সাইকেলটা ঘুরিয়ে সজোরে প্যাডেলে চাপ দিলাম।